হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ 400টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যা আপকামিং আমাদের যে পরীক্ষার লাইন আপগুলি আছে, ডাব্লিউবিপি থেকে শুরু করে কেপি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, সমস্ত পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে। এই বাছাই করা 400টি প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ডিরেক্টলি কথা না বাড়িয়ে প্রশ্ন উত্তরে চলে যাই। নাম্বার 1, মনসবদারি প্রথা কে প্রচলন করেন? তো মনসবদারি প্রথা প্রচলন করেন সম্রাট আকবর। নেক্সট নাম্বার 2, মিয়া তানসেন কার দরবারে বিরাজ করতেন? তো মিয়া তানসেন সম্রাট আকবরের দরবারে বিরাজ করতেন। নেক্সট নাম্বার 3, বীরবল কে ছিলেন? তো বীরবল সম্রাট আকবরের মন্ত্রী ছিলেন। নেক্সট নাম্বার 4, সুলেহ কুল শব্দের অর্থ কী? তো সুলেহ কুল শব্দের অর্থ হলো পরধর্ম সহিষ্ণুতা। নেক্সট নাম্বার 5, জাহাঙ্গীর কে ছিলেন? তো মোগল সম্রাট আকবরের পুত্র এবং পরবর্তীকালে মোগল সম্রাট ছিলেন জাহাঙ্গীর। নেক্সট নাম্বার 6, জাহাঙ্গীর কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? তো জাহাঙ্গীর 1605 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। নেক্সট নাম্বার 7, কোন মোগল সম্রাটের রাজত্বকালে স্যার টমাস রো ভারতবর্ষে আসেন? তো যে মোগল সম্রাটের রাজত্বকালে স্যার টমাস রো ভারতবর্ষে আসেন তিনি হচ্ছেন জাহাঙ্গীরের রাজত্বকালে এসেছিলেন। নেক্সট নাম্বার 8, কোন মোগল সম্রাটের রাজত্বকালে মেবার মোগল আধিপত্য স্বীকার করে? তো যে মোগল সম্রাটের রাজত্বকালে মেবার মোগল আধিপত্য স্বীকার করে তা হচ্ছে মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে। নেক্সট নাম্বার 9, ময়ূর সিংহাসন কে তৈরি করেছিলেন? তো ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান। নেক্সট নাম্বার 10, কত খ্রিস্টাব্দে পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়িত করা হয়? তো 1632 খ্রিস্টাব্দে পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়িত করা হয়। নেক্সট নাম্বার 11, আলমগীর বাদশাহ গাজী উপাধি কে গ্রহণ করেছিলেন? তো আলমগীর বাদশাহ গাজী উপাধি গ্রহণ করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব, যিনি 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত যার জীবনকাল ছিল। নেক্সট নাম্বার 12, কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়? তো ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 13, মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা ছিলেন শিবাজি, যিনি 1627 থেকে 1680 খ্রিস্টাব্দ পর্যন্ত যার জীবনকাল ছিল। নেক্সট নাম্বার 14, কোন দুর্গে ও কবে শিবাজির রাজ্যাভিষেক হয়? তো রায়গড় দুর্গে 1674 খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক হয়। নেক্সট নাম্বার 15, পারস্য সম্রাট নাদির শাহ কোন বছর ভারত আক্রমণ করেন? তো পারস্য সম্রাট নাদির শাহ 1739 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। নেক্সট নাম্বার 16, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? তো পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে মারাঠা শক্তি ও আহম্মদ শাহ আবদালির মধ্যে হয়েছিল। নেক্সট নাম্বার 17, গো ব্রাহ্মণ পালক অভিধা কে গ্রহণ করেছিলেন? তো গো ব্রাহ্মণ পালক অভিধা গ্রহণ করেছিলেন শিবাজি। নেক্সট নাম্বার 18, ঔরঙ্গজেবের কোন মোগল সেনাপতিকে পালিয়ে যেতে শিবাজি বাধ্য করেছিলেন? তো ঔরঙ্গজেবের যে মোগল সেনাপতিকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন শিবাজি মহারাজ তিনি হচ্ছেন শায়েস্তা খাঁ। নেক্সট নাম্বার 19, পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? তো পুরন্দরের সন্ধি 1665 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে মোগলদের সঙ্গে শিবাজির হয়েছিল। নেক্সট নাম্বার 20, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? তো বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ। নেক্সট নাম্বার 21, সিরাজ উদ্দৌলার পূর্বে বাংলার নবাব কে ছিলেন? তো সিরাজ উদ্দৌলার পূর্বে বাংলার নবাব ছিলেন নবাব আলীবর্দী খাঁ। নেক্সট নাম্বার 22, কত খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল? তো পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 23, পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো পলাশির যুদ্ধ হয়েছিল সুবে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের। নেক্সট নাম্বার 24, রাজবল্লভ, ঘসিটি বেগম, মীর মদন ও মিরন সিরাজউদ্দৌলার বিপক্ষে ছিলেন। ভুল নামটি লেখো। তো এখানে ভুল নামটি হচ্ছে মীর মদন, ঠিক আছে। নেক্সট নাম্বার 25, রেহালা কে রচনা করেন? তো রেহালা রচনা করেছিলেন ইবন বতুতা। নেক্সট নাম্বার 26, ভারতের তোতা পাখি নামে কে পরিচিত? তো ভারতের তোতা পাখি নামে পরিচিত আমির খসরু। নেক্সট নাম্বার 27, সুলতানি যুগের উল্লেখযোগ্য স্থাপত্য শিল্পের একটি নিদর্শন দাও। তো
তো সুলতানি যুগের উল্লেখযোগ্য স্থাপত্য শিল্পের একটি নিদর্শন হচ্ছে কুতুব মিনার। নেক্সট নাম্বার 28, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? তো আদিনা মসজিদ অবস্থিত পশ্চিম বাংলার পান্ডুয়ায়। নেক্সট নাম্বার 29, আদিনা মসজিদের নির্মাতা কে? তো আদিনা মসজিদের নির্মাতা হচ্ছেন সুলতান সিকান্দার শাহ। নেক্সট নাম্বার 30, হুসেন শাহের দুজন হিন্দু কর্মচারীর বা হিন্দু রাজকর্মচারীর নাম করো। তো হুসেন শাহের দুজন হিন্দু রাজকর্মচারী ছিলেন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। নেক্সট নাম্বার 31, হুসেন শাহী আমলের দুজন কবি ও সাহিত্যিকের নাম করো। তো হুসেন শাহের আমলের দুজন কবি ও সাহিত্যিকের নাম হচ্ছে কবি কঙ্কন এবং শ্রীকর নন্দী। নেক্সট নাম্বার 32, কবি কঙ্কন কে? তো কবি কঙ্কন সুলতান নসরত শাহের আমলের খ্যাতনামা কবি। নেক্সট নাম্বার 33, বাংলা ভাষার প্রথম রামায়ণ কে রচনা করেন? তো বাংলা ভাষার প্রথম রামায়ণ রচনা করেন কবি কৃত্তিবাস। নেক্সট নাম্বার 34, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন কে? তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন কবি চণ্ডীদাস। নেক্সট নাম্বার 35, সফরনামা কাব্য রচনা করেন কে? তো সফরনামা কাব্য রচনা করেন পণ্ডিত ইব্রাহিম কায়ুম ফারুকি। নেক্সট নাম্বার 36, মনসামঙ্গল কাব্যের রচয়িতা কে? তো মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্ত। নেক্সট নাম্বার 37, সুলতান নসরত শাহের আমলের দুটি স্থাপত্য শিল্পের নাম লেখো। তো সুলতান নসরত শাহের আমলের দুটি স্থাপত্য শিল্পের নাম হচ্ছে বড় সোনা মসজিদ এবং কদম রসুল। নেক্সট নাম্বার 38, বাংলার কোন সুলতানের আমলে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়? তো বাংলার যে সুলতানের আমলে শ্রী চৈতন্যের আবির্ভাব হয় তিনি হচ্ছেন সুলতান হুসেন শাহের আমলে। নেক্সট নাম্বার 39, মহাভারতের অনুবাদ প্রথম কে করেন? তো মহাভারতের অনুবাদ প্রথম করেন কবি পরমেশ্বর। নেক্সট নাম্বার 40, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে ছিলেন? তো শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা ছিলেন মালাধর বসু। নেক্সট নাম্বার 41, চৈতন্য চরিতামৃত কার লেখা? তো চৈতন্য চরিতামৃত এটি কৃষ্ণদাস কবিরাজের লেখা। নেক্সট নাম্বার 42, চৈতন্য ভাগবত কার লেখা? তো চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের লেখা। নেক্সট নাম্বার 43, খাজাইন উল ফুতুহ গ্রন্থের রচয়িতা কে? তো খাজাইন উল ফুতুহ গ্রন্থের রচয়িতা হচ্ছেন আমির খসরু। নেক্সট নাম্বার 44, ভক্তিবাদের মূল কথা কি? তো ভক্তিবাদের মূল কথা হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার অতীন্দ্রিয় মিলন। নেক্সট নাম্বার 45, শিখ ধর্মের প্রবর্তক কে? তো শিখ ধর্মের প্রবর্তক হচ্ছেন গুরু নানক। নেক্সট নাম্বার 46, কোন ভক্তিবাদী সন্ত একটি নতুন ধর্মমত প্রচার করেছিলেন? তো যে ভক্তিবাদী সন্ত একটি নতুন ধর্মমত প্রচার করেছিলেন তিনি হচ্ছেন গুরু নানক। নেক্সট নাম্বার 47, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কোথায় জন্মগ্রহণ করেন? তো শিখ ধর্মের প্রতিষ্ঠাতা জন্মগ্রহণ করেন তালবন্দি গ্রামে, যা বর্তমান নাম নানখানা। নেক্সট নাম্বার 48, গ্রন্থ সাহেব কি? তো শিখ ধর্মের উপদেশসমূহের সংকলনকে বলা হয় গ্রন্থ সাহেব। নেক্সট নাম্বার 49, গুরু গ্রন্থ সাহিব কোন ভাষায় রচিত? তো গুরু গ্রন্থ সাহিব রচিত গুরুমুখী ভাষায়। নেক্সট নাম্বার 50, নানকের ধর্মমতের মূল কথা কি? তো নানকের ধর্মমতের মূল কথা হচ্ছে এক ঈশ্বর, গুরু এবং নাম জপ। নেক্সট নাম্বার 51, শিখদের দশম গুরু কে ছিলেন? তো শিখদের দশম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। নেক্সট নাম্বার 52, মধ্যযুগের দুজন ভক্তিবাদী নেতার নাম লেখো। তো মধ্যযুগের দুজন ভক্তিবাদী নেতা হচ্ছেন শ্রী চৈতন্য ও কবির। নেক্সট নাম্বার 53, রামানন্দ কে ছিলেন? তো রামানন্দ ছিলেন ভক্তিবাদী সাধক রামানুজাচার্যের শিষ্য। নেক্সট নাম্বার 54, নামদেব কে ছিলেন এবং তিনি কোন অঞ্চলের আদিবাসী? তো নামদেব ছিলেন মারাঠি ভক্তি কবি এবং তিনি মহারাষ্ট্রের অধিবাসী। নেক্সট নাম্বার 55, বৈষ্ণব ধর্মাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ কাকে বলা হয়? তো বৈষ্ণব ধর্মাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় শ্রী চৈতন্যদেবকে। নেক্সট নাম্বার 56, শ্রী চৈতন্যদেব প্রচারিত ধর্ম কী নামে পরিচিত? তো শ্রী চৈতন্যদেব প্রচারিত ধর্ম গৌড়ীয় বৈষ্ণব ধর্ম নামে পরিচিত। নেক্সট নাম্বার 57, শাহনামা কাব্যের রচয়িতা কে? তো শাহনামা কাব্যের রচয়িতা এবং তিনি কার সভা
অলঙ্কৃত করেছিলেন। তো শাহনামা কাব্যের রচয়িতা হচ্ছেন ফিরদৌসি, যিনি গজনির সুলতান মামুদের সভা অলঙ্কৃত করেছিলেন। নেক্সট নাম্বার 58, ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে আসেন? তো ইবন বতুতা সুলতান মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে আসেন। নেক্সট নাম্বার 59, তহকিক ই হিন্দ কার রচনা? তো তহকিক ই হিন্দ অল বিরুনির রচনা। নেক্সট নাম্বার 60, ভারত সম্পর্কে অল বিরুনির লেখা গ্রন্থের নাম কি? তো ভারত সম্পর্কে অল বিরুনির লেখা গ্রন্থের নাম হচ্ছে তহকিক ই হিন্দ। নেক্সট নাম্বার 61, দোহা কি? তো কবিরের হিন্দি ভাষায় লেখা ছোট উপদেশমূলক কবিতাগুলিকে দোহা বলা হয়। নেক্সট নাম্বার 62, মধ্যযুগের একজন ভক্তিবাদী সন্তের নাম লেখো। তো মধ্যযুগের একজন ভক্তিবাদী সন্তের নাম হচ্ছে শ্রী চৈতন্যদেব। নেক্সট নাম্বার 63, একজন সুফিবাদী সাধকের নাম লেখো। তো একজন সুফিবাদী সাধকের নাম হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। নেক্সট নাম্বার 64, দিল্লির এক সুফি সন্তের নাম লেখো। তো দিল্লির এক সুফি সন্তের নাম হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। নেক্সট নাম্বার 65, রামচরিত মানস কার রচনা? তো রামচরিত মানস হচ্ছে তুলসী দাসের রচনা। নেক্সট নাম্বার 66, দাদু কে ছিলেন? তো দাদু মুসলমান ভক্তি সাধক ছিলেন। নেক্সট নাম্বার 67, বাবরের আত্মচরিতের নাম কি? তো বাবরের আত্মচরিতের নাম হচ্ছে বাবরনামা। নেক্সট নাম্বার 68, হুমায়ুন নামা কার রচনা? তো হুমায়ুন নামা গুলবদন বেগমের রচনা। নেক্সট নাম্বার 69, আইনি আকবরী কে রচনা করেন? তো আইনি আকবরী রচনা করেন আবুল ফজল। নেক্সট নাম্বার 70, আকবরনামা ও আইনি আকবরী কার লেখা? তো আকবরনামা ও আইনি আকবরী এই দুটি গ্রন্থই আবুল ফজলের লেখা। নেক্সট নাম্বার 71, আকবরনামা গ্রন্থের রচয়িতা কে? তো আকবরনামা গ্রন্থের রচয়িতা হচ্ছেন আবুল ফজল। নেক্সট নাম্বার 72, মুস্তকাব উল তোয়ারিক গ্রন্থের রচয়িতা কে? তো মুস্তকাব উল তোয়ারিক গ্রন্থের রচয়িতা হচ্ছেন বদাউনি। নেক্সট নাম্বার 73, দ্বীন-ই ইলাহি বলতে কি বোঝো এবং এর প্রবর্তক কে? তো দ্বীন-ই ইলাহি বলতে বুঝি এক সমন্বিত ধর্ম এবং এর প্রবর্তক হচ্ছেন আকবর। নেক্সট নাম্বার 74, ইবাদতখানার প্রতিষ্ঠাতা কে বা প্রতিষ্ঠা কে করেন? তো ইবাদতখানা প্রতিষ্ঠা করেন সম্রাট আকবর। নেক্সট নাম্বার 75, কোন হিন্দু দ্বীন-ই ইলাহি গ্রহণ করেছিলেন? তো দ্বীন-ই ইলাহি গ্রহণ করেছিলেন বীরবল। নেক্সট নাম্বার 76, মিয়া তানসেন কাহার দরবারে বিরাজ করতেন? তো মিয়া তানসেন বিরাজ করতেন আকবরের দরবারে। নেক্সট নাম্বার 77, মিয়া তানসেন কেন বিখ্যাত? তো মিয়া তানসেন মোগল সভার শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ হিসেবে বিখ্যাত। নেক্সট নাম্বার 78, সুরদাস কে ছিলেন? তো সুরদাস ছিলেন আকবরের সভাকবি। নেক্সট নাম্বার 79, লালকেল্লা ও তাজমহল কার আমলে নির্মিত হয়? তো লালকেল্লা ও তাজমহল নির্মিত হয় শাহজাহানের আমলে। নেক্সট নাম্বার 80, বীরবল কে ছিলেন? তো বীরবল ছিলেন আকবরের মন্ত্রী। নেক্সট নাম্বার 81, সুলেহকুল শব্দের অর্থ কী? তো সুলেহকুল শব্দের অর্থ হচ্ছে পরম ধর্ম সহিষ্ণুতা। নেক্সট নাম্বার 82, টোডরমল কে ছিলেন? তো টোডরমল ছিলেন আকবরের রাজস্ব উপদেষ্টা। নেক্সট নাম্বার 83, জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি? তো জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি। নেক্সট নাম্বার 84, তুজুকি জাহাঙ্গীরি গ্রন্থের রচয়িতা কে? তো তুজুকি জাহাঙ্গীরি গ্রন্থের রচয়িতা হচ্ছেন সম্রাট জাহাঙ্গীর। নেক্সট নাম্বার 85, কোন মোগল সম্রাট চিত্রশিল্পের অনুরাগী ছিলেন? তো চিত্রশিল্পের অনুরাগী ছিলেন মোগল সম্রাট জাহাঙ্গীর। নেক্সট নাম্বার 86, ইতমাদ উদ্দৌল্লা সৌধ কে তৈরি করেছিলেন? তো ইতমাদ উদ্দৌল্লা সৌধ নির্মাণ করেছিলেন জাহাঙ্গীর। নেক্সট নাম্বার 87, বুলন্দ দরওয়াজা কার আমলে নির্মিত হয়েছিল? তো বুলন্দ দরওয়াজা নির্মিত হয়েছিল আকবরের আমলে। নেক্সট নাম্বার 88, সতনামি বিদ্রোহ কার আমলে কোথায় সংগঠিত হয়? তো সতনামি বিদ্রোহ ঔরঙ্গজেবের আমলে পাঞ্জাবের আলোয়ারে সংগঠিত হয়েছিল 1672 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 89, আকবরের আমলের দুই ঐতিহাসিকের নাম করো। তো আকবরের আমলের দুজন ঐতিহাসিক ছিলেন আবুল ফজল ও বদাউনি। নেক্সট নাম্বার 90, মিয়া তানসেন কে ছিলেন? তো মিয়া তানসেন ছিলেন মোগল সভার গায়ক ও সঙ্গীতজ্ঞ। নেক্সট নাম্বার 91, মোগল যুগের দুজন মারাঠি সাহিত্যসেবীর নাম লেখো। তো মোগল যুগের দুজন মারাঠি সাহিত্যসেবীর নাম হচ্ছে রামদাস ও তুকারাম। নেক্সট নাম্বার 92, বিজু বাওড়া কে ছিলেন?
তো বিজু বাওরা ছিলেন আকবরের দরবারের গায়ক। নেক্সট নাম্বার 93, মোগল যুগের পাহাড়ি শিল্পরীতি কোন অঞ্চলে সমধিক প্রসিদ্ধ ছিল? তো মোগল যুগের পাহাড়ি শিল্পরীতি কাংড়া অঞ্চলে সমধিক প্রসিদ্ধ ছিল। নেক্সট নাম্বার 94, মধ্যযুগে কোন পণ্য ভারতবর্ষ থেকে বিদেশে সর্বাধিক রপ্তানি হতো? তো মধ্যযুগে যে পণ্য ভারতবর্ষ থেকে বিদেশে সর্বাধিক রপ্তানি হতো তা হচ্ছে প্রধানত সুতির বস্ত্র। নেক্সট নাম্বার 95, ভাস্কো ডা গামা কোন বছর কালিকট বন্দরে এসে পৌঁছান? তো ভাস্কো ডা গামা 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরে এসে পৌঁছান। নেক্সট নাম্বার 96, 1500 খ্রিস্টাব্দে কোন পর্তুগিজ নাবিক ভারতে আসেন? তো 1500 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ নাবিক ভারতে আসেন তিনি হচ্ছেন ক্যাব্রাল। নেক্সট নাম্বার 97, 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরে আগত পর্তুগিজ নাবিকটির নাম কি? তো 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরে আগত পর্তুগিজ নাবিকটির নাম হচ্ছে ভাস্কো ডা গামা। নেক্সট নাম্বার 98, আলবুকার্ক কে ছিলেন? তো আলবুকার্ক ভারতে নিযুক্ত পর্তুগিজ বাণিজ্য কেন্দ্রগুলির শাসনকর্তা ছিলেন। নেক্সট নাম্বার 99, কবে আলবুকার্ক ভারতে পর্তুগিজ কেন্দ্রগুলির শাসনকর্তা হিসেবে নিযুক্ত হন? তো আলবুকার্ক ভারতে পর্তুগিজ কেন্দ্রগুলির শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয়েছিলেন 1509 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 100, ভারতে পর্তুগিজদের একটি বাণিজ্য কেন্দ্রের নাম লেখো। তো ভারতে পর্তুগিজদের একটি বাণিজ্য কেন্দ্রের নাম হচ্ছে গোয়া। নেক্সট নাম্বার 101, ভারতবর্ষে ফরাসিদের একটি বাণিজ্য কেন্দ্রের নাম লেখো। তো ভারতবর্ষে ফরাসিদের একটি বাণিজ্য কেন্দ্রের নাম হচ্ছে পন্ডিচেরি। নেক্সট নাম্বার 102, কোন কোন বিদেশি পর্যটকের বিবরণ থেকে মোগল যুগের ব্যবসা বাণিজ্যের সম্পর্কের পরিচিতি পাওয়া যায়? তো যে বিদেশি পর্যটকের বিবরণ থেকে মোগল যুগের ব্যবসা বাণিজ্যের সম্পর্কে পরিচিতি পাওয়া যায় সেগুলি হচ্ছে তারা হচ্ছে বার্নিয়ার, টেভারনিয়ার, মানুচি, র্যালফ ফিচ প্রভৃতি। নেক্সট নাম্বার 103, মোগল যুগের ভারতের পশ্চিম উপকূলের একটি বন্দরের নাম লেখো। তো মোগল যুগের ভারতের পশ্চিম উপকূলের একটি বন্দরের নাম হচ্ছে সুরাট। নেক্সট নাম্বার 104, কোন সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 105, 1609 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভায় আগত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিটির নাম কি? তো 1609 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভায় আগত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিটির নাম হচ্ছে ক্যাপ্টেন হকিন্স। নেক্সট নাম্বার 106, স্যার টমাস রো কে ছিলেন? তো ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের রাজদূত ছিলেন স্যার টমাস রো, যিনি জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। নেক্সট নাম্বার 107, কোন মোগল সম্রাটের রাজত্বকালে স্যার টমাস রো ভারতে এসেছিলেন? তো মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে টমাস রো ভারতে এসেছিলেন। নেক্সট নাম্বার 108, কোন সালে স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসেন? তো 1615 খ্রিস্টাব্দে স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসেন। নেক্সট নাম্বার 109, কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয়? তো কলকাতা নগরীর পত্তন বা কলকাতা নগরীর সৃষ্টি হয় 1690 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 110, কোন মোগল সম্রাটের আমলে কলকাতা নগরীর পত্তন হয়? তো মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে কলকাতা নগরীর পত্তন হয়। নেক্সট নাম্বার 111, কোন সালে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়? তো 1696 খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়। নেক্সট নাম্বার 112, কলকাতার ফোর্ট উইলিয়াম নামকরণ কেন করা হয়? তো ইংল্যান্ডের তৎকালীন রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে কলকাতার ফোর্ট উইলিয়ামের নামকরণ করা হয়। নেক্সট নাম্বার 113, মোগল যুগের দুটি বিখ্যাত বন্দরের নাম লেখো। তো মোগল যুগের দুটি বিখ্যাত বন্দরের নাম হচ্ছে সুরাট এবং কালিকট। নেক্সট নাম্বার 114, মোগল যুগে ভারতের একটি বিখ্যাত সুতিবস্ত্র কেন্দ্রের নাম লেখো। তো মোগল যুগে ভারতের একটি বিখ্যাত সুতিবস্ত্র কেন্দ্রের নাম হচ্ছে ঢাকা এবং বারাণসী। নেক্সট নাম্বার 115, মোগল যুগে ভারতের একটি সুতিবস্ত্র কেন্দ্রের নাম করো। তো মোগল যুগে ভারতের একটি সুতিবস্ত্র কেন্দ্রের নাম হচ্ছে জৌনপুর। নেক্সট নাম্বার 116, ভারত থেকে ইংরেজ বণিকদের দুটি রপ্তানি পণ্যের নাম করো। তো ভারত থেকে ইংরেজ বণিকদের দুটি রপ্তানি পণ্যের নাম হচ্ছে রেশম বস্ত্র
এবং সোড়া। নেক্সট নাম্বার 117, বাংলায় ওলন্দাজ বণিকদের একটি বাণিজ্য কুঠির নাম করো। তো বাংলায় ওলন্দাজ বণিকদের একটি বাণিজ্য কুঠির নাম হচ্ছে চুচুড়া। নেক্সট নাম্বার 118, কোন বৈদেশিক পর্যটক ভারতীয় রঞ্জক শিল্পের নৈপুণ্য দেখে মুগ্ধ হয়েছিলেন? তো যে বৈদেশিক পর্যটক ভারতীয় রঞ্জক শিল্পের নৈপুণ্য দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি হচ্ছেন এডওয়ার্ড টেরি। নেক্সট নাম্বার 119, মোগল যুগে জরির কাজের প্রধান একটি কেন্দ্রের নাম কি? তো মোগল যুগে জরির কাজের প্রধান একটি কেন্দ্রের নাম হচ্ছে ফৈজাবাদ ও খানদেশ। নেক্সট নাম্বার 120, কোন কোন স্থান শাল ও গালিচা শিল্পের জন্য প্রসিদ্ধ ছিল? তো শাল ও গালিচা শিল্পের জন্য প্রসিদ্ধ ছিল কাশ্মীর ও লাহোর। নেক্সট নাম্বার 121, গোলকুন্ডার খনি থেকে মোগল যুগে কি কি খনিজ দ্রব্য পাওয়া যেত? তো গোলকুন্ডার খনি থেকে মোগল যুগে যে যে খনিজ দ্রব্য পাওয়া যেত সেগুলি হচ্ছে হিরে ও উন্নত মানের লোহা। নেক্সট নাম্বার 122, মোগল যুগের একটি প্রধান আমদানি পণ্যের নাম করো। তো মোগল যুগের একটি প্রধান আমদানি পণ্যের নাম হচ্ছে উন্নত শ্রেণীর যুদ্ধের ঘোড়া। নেক্সট নাম্বার 123, মোগল যুগের একটি রপ্তানি পণ্যের নাম করো। তো মোগল যুগের একটি রপ্তানি পণ্যের নাম হচ্ছে মসলিন বস্ত্র। নেক্সট নাম্বার 124, মোগল যুগে কাসবস কাকে বলা হতো? তো মোগল যুগে কাসবস বলা হতো ছোট শহর ও গ্রামীণ বাজারকে। নেক্সট নাম্বার 125, ইউরোপীয় বণিকরা মোগল যুগে ভারত থেকে কি কি পণ্য ক্রয় করত? তো ইউরোপীয় বণিকরা মোগল যুগে ভারত থেকে সুতি, রেশমি বস্ত্র, সোড়া ও চিনি ক্রয় করত। নেক্সট নাম্বার 126, মোগল যুগে ভারতের কোন কোন দেশের সঙ্গে বাণিজ্যের প্রসার ঘটে? তো মোগল যুগে শ্রীলঙ্কা, বার্মা, চীন, জাপান, নেপাল, পারস্য ও রোম এইসব দেশের সঙ্গে ভারতের বাণিজ্যের প্রসার ঘটে। নেক্সট নাম্বার 127, কোন সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস যৌতুক হিসেবে ভারতের কোনো শহর লাভ করেন? কোন শহর লাভ করেন? তো 1661 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস যৌতুক হিসেবে ভারতের মুম্বাই শহর লাভ করেন। নেক্সট নাম্বার 128, কোন সালে ভারতের কোথায় প্রথম ফরাসি বাণিজ্য কুঠির প্রতিষ্ঠা হয়? তো 1667 খ্রিস্টাব্দে সুরাটে, অর্থাৎ ভারতের সুরাটে প্রথম ফরাসি বাণিজ্য কুঠির প্রতিষ্ঠা হয়। নেক্সট নাম্বার 129, ফারুকশিয়ারের ফরমান কি? তো বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অনুমতিপত্রই হচ্ছে ফারুকশিয়ারের ফরমান। নেক্সট নাম্বার 130, কত সালে এই ফরমান জারি হয়? তো এই ফরমান বা ফারুকশিয়ারের ফরমান জারি হয় 1717 খ্রিস্টাব্দে। নেক্সট 131, কে কাকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার দেয়? তো মোগল সম্রাট ফারুকশিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার দেন। নেক্সট 132, ইংরেজরা ফারুকশিয়ারের কাছ থেকে ফরমান পায় কত সালে? তো ইংরেজরা ফারুকশিয়ারের কাছ থেকে ফরমান পায় 1717 খ্রিস্টাব্দে। এটা হয়ে যাবে রাইট। নেক্সট না 133, আল বুকার্কের সাম্রাজ্যবাদী নীতি কি নামে পরিচিত? তো আল বুকার্কের সাম্রাজ্যবাদী নীতি নীল জল নীতি নামে পরিচিত। নেক্সট নাম্বার 134, 1690 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? তো কারণ 1690 খ্রিস্টাব্দে এই বছর জব চার্নক হুগলি নদীর তীরে সুতানটি গ্রামে বাণিজ্য কুঠি স্থাপন করেন। নেক্সট নাম্বার 135, 1717 সালের রাজকীয় মহাসনদ বা ফরমান কোন সম্রাট কাকে দেন? তো 1717 সালের রাজকীয় মহাসনদ বা ফরমান মোগল সম্রাট ফারুকশিয়ার ইংরেজ কোম্পানির প্রতিনিধি সুরম্যানকে প্রদান করেন বা দেন। নেক্সট নাম্বার 136, সুরম্যান কে ছিলেন? তো মোগল সম্রাট ফারুকশিয়ারের দরবারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ছিলেন সুরম্যান। নেক্সট 137, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? তো বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। নেক্সট নাম্বার 138, ইংরেজরা বিদেরার যুদ্ধে কাদের পরাজিত করে? তো ইংরেজরা বিদেরার যুদ্ধে পরাজিত করে ওলন্দাজদের। নেক্সট 139, কত খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন? তো সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন 1756 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 140,
সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল? তো সিরাজউদ্দৌলার রাজধানী ছিল মুর্শিদাবাদে। নেক্সট 141, রাজবল্লভ, ঘসেটি বেগম, মীর মদন ও মিরন সিরাজউদ্দৌলার বিপক্ষে ছিলেন। তো যে নামটি ভুল তা লেখো। তো এখানে ভুল নাম হচ্ছে মীর মদন, কারণ তিনি সিরাজউদ্দৌলার পক্ষে ছিলেন। নেক্সট 142, কী উদ্দেশ্যে অন্ধকূপ হত্যাকাণ্ড প্রচারিত হয়? তো নবাব সিরাজউদ্দৌলাকে কলঙ্কিত করার উদ্দেশ্যে এই অন্ধকূপ হত্যাকাণ্ড প্রচারিত হয়। নেক্সট 143, আলিনগড়ের সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো 1757 সালের 4 ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে এই আলিনগড়ের সন্ধি স্বাক্ষরিত হয়। নেক্সট 144, পলাশির যুদ্ধ কোন সালে হয়? তো পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দের 23শে জুন। নেক্সট 145, পলাশির যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? তো পলাশির যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন লর্ড ক্লাইভ। নেক্সট 146, মীরজাফর কে ছিলেন? তো মীরজাফর ছিলেন সিরাজউদ্দৌলার সেনাপতি ও পলাশির যুদ্ধের পর বাংলার নবাব। নেক্সট 147, পলাশির যুদ্ধের ফল কি হয়েছিল? তো পলাশির যুদ্ধের ফলস্বরূপ নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ইংরেজরা বাংলা দখল করে। নেক্সট 148, সিরাজের পতনের পর কে বাংলার নবাব হন? তো সিরাজের পতনের পর বাংলার নবাব হন মীরজাফর। নেক্সট 149, বাংলার কোন নবাব রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন? তো বাংলার যে নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন তিনি হচ্ছেন নবাব মীর কাসিম। নেক্সট নাম্বার 150, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? তো বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মীর কাসিম। নেক্সট নাম্বার 151, মীর কাসিমের পর কে বাংলার নবাব হন? তো মীর কাসিমের পর বাংলার নবাব হন মীর জাফর। নেক্সট 152, মীর জাফরের মৃত্যুর পর কে নবাব হন? তো মীর জাফরের মৃত্যুর পর নবাব হন নজম উদ্দৌলা, যিনি 1765 থেকে 1766 খ্রিস্টাব্দ পর্যন্ত নবাব হিসেবে আসীন ছিলেন। নেক্সট 153, বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? তো বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর। নেক্সট 154, বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো বক্সারের যুদ্ধ হয়েছিল ইংরেজ বনাম মীর কাসিমের মধ্যে। ইংরেজ বনাম মীর কাসিম, এখানে শাহ আলম ও সুজাউদ্দৌলার মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। আচ্ছা, নেক্সট নাম্বার 155, বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট কে ছিলেন? তো বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম। নেক্সট নাম্বার 156, ডুপ্লে কে ছিলেন? তো ডুপ্লে ছিলেন পন্ডিচেরির ফরাসি শাসনকর্তা। নেক্সট 157, প্রথম কর্ণাটকের যুদ্ধের সময় কর্ণাটকের নবাব কে ছিলেন? তো প্রথম কর্ণাটকের যুদ্ধের সময় কর্ণাটকের নবাব ছিলেন নবাব আনোয়ার উদ্দিন। নেক্সট 158, দ্বিতীয় কর্ণাটক যুদ্ধের সময় পন্ডিচেরির গভর্নর কে ছিলেন? তো দ্বিতীয় কর্ণাটক যুদ্ধের সময় পন্ডিচেরির গভর্নর ছিলেন জোসেফ ডুপ্লে। নেক্সট 159, কোন যুদ্ধের ফলে ইংরেজ ফরাসি প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে? তো যে যুদ্ধের ফলে ইংরেজ ফরাসি প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে তা হচ্ছে তৃতীয় কর্ণাটক যুদ্ধের ফলে। নেক্সট নাম্বার 160, তৃতীয় কর্ণাটক যুদ্ধে ফরাসিদের পৃষ্ঠপোষক কে ছিলেন? তো তৃতীয় কর্ণাটক যুদ্ধে ফরাসিদের পৃষ্ঠপোষক ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। নেক্সট 161, তৃতীয় কর্ণাটকের যুদ্ধে ফরাসি ও ইংরেজ প্রধান সেনানায়কের নাম কি ছিল? তো তৃতীয় কর্ণাটকের যুদ্ধে ফরাসি ও ইংরেজ প্রধান সেনানায়কদের নাম ছিল, ফরাসি সেনানায়ক ছিলেন কাউন্ট দ্য লালি এবং ইংরেজ সেনানায়ক ছিলেন স্যার আয়ার কুট। নেক্সট নাম্বার 162, এলাহাবাদের প্রথম সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং অযোধ্যার নবাবের মধ্যে। নেক্সট নাম্বার 163, বেসিনের সন্ধি যা 1802 সালে হয়েছিল সেটা কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো বেসিনের সন্ধি 1802-এ যেটা হয়েছিল সেটা মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট নাম্বার 164, কোন গভর্নর জেনারেলের শাসনকালে মারাঠা শক্তির চরম অবক্ষয় ঘটে? তো যে গভর্নর জেনারেলের শাসনকালে মারাঠা শক্তির চরম অবক্ষয় ঘটে তিনি হচ্ছেন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের শাসনকালে। নেক্সট 165,
সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান হয় কত খ্রিস্টাব্দে? তো সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান হয় 1763 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 166, বন্দিবাসের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়? তো বন্দিবাসের যুদ্ধ 1760 খ্রিস্টাব্দে ইংরেজ ও ফরাসিদের মধ্যে স্বাক্ষরিত হয়। নেক্সট নাম্বার 167, বন্দিবাসের যুদ্ধে কারা বিজয়ী হয়? তো বন্দিবাসের যুদ্ধে বিজয়ী হয় ইংরেজরা। নেক্সট 168, সাগৌলির চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো সাগৌলির চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নেপালের রাজা ও ইংরেজদের মধ্যে 1816 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 169, কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে 1765 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 170, কে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার প্রদান করেন? তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার প্রদান করেন মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম। নেক্সট 171, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন ও কে রোধ করেন? তো বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা লর্ড ক্লাইভ প্রবর্তন করেন এবং ওয়ারেন হেস্টিংস রোধ করেন 1772 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 172, ইংরেজরা বাংলা, বিহার, ওড়িশার দেওয়ানি লাভ করে কার কাছ থেকে? তো ইংরেজরা বাংলা, বিহার, ওড়িশার দেওয়ানি লাভ করে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। নেক্সট নাম্বার 173, কোন সময় থেকে ভারতবর্ষে ঔপনিবেশিক শোষণ শুরু হয়? তো 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ইংরেজদের জয়লাভের পর থেকে ভারতবর্ষে ঔপনিবেশিক শোষণ শুরু হয়। নেক্সট 174, 76-এর মন্বন্তর বাংলায় ইংরেজি কোন সালে ঘটে? তো 76-এর মন্বন্তর বাংলায় 1770 খ্রিস্টাব্দে ঘটে। নেক্সট নাম্বার 175, মোট কটি কর্ণাটক যুদ্ধ অনুষ্ঠিত হয়? তো মোট 3টি কর্ণাটক যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট নাম্বার 176, আইহোল লিপিটি কে রচনা করেছিলেন? তো আইহোল লিপিটি রচনা করেছিলেন রবি কীর্তি দ্বিতীয় পুলকেশীর আমলে। নেক্সট নাম্বার 177, নাসিক প্রশস্তি কার শাসনকালে রচিত হয়েছিল? তো নাসিক প্রশস্তি গৌতমীপুত্র সাতকর্ণীর শাসনকালে রচিত হয়েছিল। নেক্সট নাম্বার 178, গোয়ালিয়র লিপি কার আমলের? তো গোয়ালিয়র লিপিটি হচ্ছে প্রতিহার রাজ ভোজের আমলের। নেক্সট নাম্বার 179, আইহোল লিপি কে রচনা করেছিলেন? তো আইহোল লিপি রচনা করেছিলেন দ্বিতীয় পুলকেশী। নেক্সট নাম্বার 180, ব্রাহ্মী লিপি প্রচলিত ছিল কোন সম্রাটের সময়ে? তো ব্রাহ্মী লিপি প্রচলিত ছিল সম্রাট অশোকের সময়ে। নেক্সট নাম্বার 181, নানাঘাট লিপির রচয়িতা কে? তো নানাঘাট লিপির রচয়িতা হচ্ছেন নয়নিকা বা নাগনিকা। নেক্সট 182, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? তো এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন। নেক্সট নাম্বার 183, এলাহাবাদ প্রশস্তি কার শাসনকালের দলিল? তো এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের শাসনকালের দলিল। নেক্সট 184, ব্রাহ্মী লিপি প্রবর্তন করেন কে? তো ব্রাহ্মী লিপি প্রবর্তন করেন সম্রাট অশোক। নেক্সট নাম্বার 185, নানাঘাট শিলালিপি বা নানাঘাট লিপি কোন শাসকের স্মৃতিতে তৈরি? তো নানাঘাট শিলালিপি প্রথম সাতকর্ণীর স্মৃতিতে তৈরি। নেক্সট 186, অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেছিলেন? তো অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেছিলেন কৌটিল্য বা চাণক্য। নেক্সট নাম্বার 187, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? তো ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ছিলেন মেগাস্থিনিস। নেক্সট নাম্বার 188, মিলিন্দ পাঞ্চহ কে রচনা করেন? তো মিলিন্দ পাঞ্চহ রচনা করেন নাগসেন। নেক্সট নাম্বার 189, কুমার সম্ভব কাব্যের রচয়িতা কে? তো কুমার সম্ভব কাব্যের রচয়িতা ছিলেন কালিদাস। নেক্সট নাম্বার 190, মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা কে? তো মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা ছিলেন বিশাখ দত্ত। নেক্সট নাম্বার 191, পবনদূতম কাব্য কে রচনা করেন? তো পবনদূতম কাব্য রচনা করেন ধৈ। নেক্সট 192, রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? তো রাজতরঙ্গিনী গ্রন্থটি রচনা করেন কলহন। নেক্সট 193, মালবিকাগ্নিমিত্রম কে রচনা করেন? তো মালবিকাগ্নিমিত্রম রচনা করেন কালিদাস। নেক্সট 194, বুদ্ধচরিত কাব্য কে রচনা করেন? তো বুদ্ধচরিত কাব্য রচনা করেন অশ্ব ঘোষ। নেক্সট 195, মেঘদূত কাব্য কে রচনা করেন? তো মেঘদূত কাব্য রচনা করেন কালিদাস। নেক্সট নাম্বার 196, মহাভাষ্য গ্রন্থের রচয়িতা কে? তো মহাভাষ্য গ্রন্থের রচয়িতা পতঞ্জলি। নেক্সট 197, অষ্টাধ্যায়ী গ্রন্থ কে রচনা করেন? তো অষ্টাধ্যায়ী গ্রন্থ রচনা করেন পাণিনি। নেক্সট নাম্বার 198,
অভিজ্ঞান শকুন্তলম নাটক কে রচনা করেন? তো অভিজ্ঞান শকুন্তলম নাটকটি রচনা করেন কালিদাস। নেক্সট নাম্বার 199, গৌরবাহ কে রচনা করেন? তো গৌরবাহ রচনা করেন বাসপতি। নেক্সট নাম্বার 200, তহকিকি হিন্দ গ্রন্থের রচয়িতা কে? তো তহকিকি হিন্দ গ্রন্থের রচয়িতা হচ্ছেন অলবিরুনি বা আলবিরুনি। নেক্সট নাম্বার 201, রামচরিত কাব্য কে রচনা করেন? তো রামচরিত কাব্য রচনা করেন সন্ধ্যাকর নন্দী। নেক্সট নাম্বার 202, তারিখি হিন্দ কে রচনা করেন? তো তারিখি হিন্দ রচনা করেন আলবিরুনি। নেক্সট নাম্বার 203, রামচরিত মানস কে রচনা করেন? তো রামচরিত মানস রচনা করেন তুলসীদাস। নেক্সট নাম্বার 204, রেহালা ভ্রমণ কাহিনী কে রচনা করেন? তো রেহালা ভ্রমণ কাহিনী রচনা করেন ইবন বতুতা। নেক্সট নাম্বার 205, ফাহিয়েন কোন গ্রন্থ রচনা করেন? তো ফাহিয়েন একটি ভ্রমণ বৃত্তান্ত রচনা করেছিলেন যার নাম হচ্ছে সুমাকিয়েন। নেক্সট নাম্বার 206, হিউয়েন সাং কোন গ্রন্থ রচনা করেন? তো হিউয়েন সাং রচনা করেছিলেন সি ইউকি। নেক্সট নাম্বার 207, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? তো মহাবীর জন্মগ্রহণ করেন কুন্দহরে, যা বৈশালীতে অবস্থিত। নেক্সট নাম্বার 208, মহাবীর কবে জন্মগ্রহণ করেন? তো মহাবীর জন্মগ্রহণ করেন 540 খ্রিস্টপূর্বে। নেক্সট নাম্বার 209, মহাবীর কোন বংশের ছিলেন? তো মহাবীর ছিলেন ক্ষত্রিয় বংশের, অর্থাৎ জ্ঞাত্রিক রাজবংশের। ক্ষত্রিয়র মধ্যে জ্ঞাত্রিক রাজবংশের মধ্যে ছিলেন। নেক্সট নাম্বার 210, মহাবীরের পূর্ব নাম কী ছিল? তো মহাবীরের পূর্ব নাম ছিল বর্ধমান। নেক্সট নাম্বার 211, মহাবীরের পিতার নাম কী ছিল? তো মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ। নেক্সট নাম্বার 212, মহাবীরের মাতার নাম কী ছিল? তো মহাবীরের মাতার নাম ছিল ত্রিশলা। নেক্সট নাম্বার 213, মহাবীর কোন ধর্মীয় পথ অনুসরণ করতেন? তো মহাবীর চতুর্জাম ও পঞ্চ মহাব্রত এই দুটি ধর্মীয় পথ অনুসরণ করতেন। নেক্সট নাম্বার 214, মহাবীর প্রবর্তিত দুটি প্রধান জৈন সম্প্রদায়ের নাম কি? তো মহাবীর প্রবর্তিত দুটি প্রধান জৈন সম্প্রদায়ের নাম হচ্ছে দিগম্বর ও শ্বেতাম্বর। নেক্সট নাম্বার 215, জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কোনটি? তো জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে কল্পসূত্র, দ্বাদশঙ্গ ও জৈন সিদ্ধান্ত। নেক্সট নাম্বার 216, মহাবীর কত বছর বেঁচে ছিলেন? তো মহাবীর বেঁচে ছিলেন 72 বছর। নেক্সট নাম্বার 217, মহাবীর কবে ও কোথায় মৃত্যুবরণ করেন? তো মহাবীর 468 খ্রিস্টপূর্বাব্দে পাবানগরে মৃত্যুবরণ করেন। নেক্সট নাম্বার 218, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? তো গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন লুম্বিনী উদ্যানে। নেক্সট নাম্বার 219, গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন? তো গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন 563 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট নাম্বার 220, গৌতম বুদ্ধ কোন বংশের ছিলেন? তো গৌতম বুদ্ধ ছিলেন ক্ষত্রিয় ছিলেন একজন ক্ষত্রিয় জাতির, এবং তিনি ছিলেন শাক্য রাজবংশের। নেক্সট নাম্বার 221, গৌতম বুদ্ধের পূর্ব নাম কী ছিল? তো গৌতম বুদ্ধের পূর্ব নাম ছিল সিদ্ধার্থ গৌতম। নেক্সট নাম্বার 222, গৌতম বুদ্ধের পিতার নাম কী ছিল? তো গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধোদন। নেক্সট নাম্বার 223, গৌতম বুদ্ধের মাতার নাম কী ছিল? তো গৌতম বুদ্ধের মাতার নাম ছিল মায়াদেবী। নেক্সট নাম্বার 224, গৌতম বুদ্ধের ধর্মীয় পথ কী ছিল? তো গৌতম বুদ্ধের ধর্মীয় পথ ছিল আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ ও মধ্যম পন্থা। নেক্সট 225, বৌদ্ধ ধর্মের প্রধান দুটি সম্প্রদায় কি কি? তো বৌদ্ধ ধর্মের প্রধান দুটি সম্প্রদায় হচ্ছে হিনজান ও মহাযান। নেক্সট নাম্বার 226, বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কি? তো বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক, যার আবার ভাগ আছে কিছু, কি কি? বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধম্ম পিটক, 3টি ভাগ। নেক্সট 227, গৌতম বুদ্ধ কত বছর বেঁচে ছিলেন? তো গৌতম বুদ্ধ 80 বছর বেঁচে ছিলেন। নেক্সট 228, গৌতম বুদ্ধ কবে ও কোথায় মৃত্যুবরণ করেন? তো গৌতম বুদ্ধ 483 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে মৃত্যুবরণ করেন। নেক্সট 229, জৈনদের প্রথম ধর্মীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? তো জৈনদের প্রথম ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয় পাটলিপুত্রে। নেক্সট নাম্বার 230,
জৈনদের প্রধান সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? তো জৈনদের প্রধান সম্মেলন অনুষ্ঠিত হয় খ্রিস্টপূর্ব 3য় শতকে। নেক্সট 231, জৈনদের দ্বিতীয় ধর্মীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? তো জৈনদের দ্বিতীয় ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয় বলাভিতে। নেক্সট নাম্বার 232, জৈনদের দ্বিতীয় সম্মেলন কোন সম্প্রদায় আয়োজন করেছিল? তো জৈনদের দ্বিতীয় সম্মেলন যে সম্প্রদায় আয়োজন করেছিল তারা হচ্ছে শ্বেতাম্বর সম্প্রদায়। নেক্সট 233, বৌদ্ধদের প্রথম ধর্মীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? তো বৌদ্ধদের প্রথম ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয় রাজগৃহে। নেক্সট নাম্বার 234, বৌদ্ধদের দ্বিতীয় ধর্মীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? তো বৌদ্ধদের দ্বিতীয় ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয় বৈশালীতে। নেক্সট 235, বৌদ্ধদের তৃতীয় ধর্মীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? তো বৌদ্ধদের তৃতীয় ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয় পাটলিপুত্রে। নেক্সট 236, বৌদ্ধদের চতুর্থ ধর্মীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? তো বৌদ্ধদের চতুর্থ ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয় কাশ্মীরে। নেক্সট 237, বৌদ্ধদের প্রথম ধর্মীয় সম্মেলনের নেতৃত্ব কে দিয়েছিলেন বা কে ছিলেন? তো বৌদ্ধদের প্রথম ধর্মীয় সম্মেলনের নেতৃত্ব দিয়েছিলেন মহাকাশ্যপ, যিনি বুদ্ধদেবের অন্যতম শিষ্য ছিলেন। নেক্সট 238, বৌদ্ধদের দ্বিতীয় ধর্মীয় সম্মেলন কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়? তো বৌদ্ধদের দ্বিতীয় ধর্মীয় সম্মেলন রাজা কালাশকের রাজত্বকালে অনুষ্ঠিত হয়। নেক্সট 239, বৌদ্ধদের তৃতীয় ধর্মীয় সম্মেলন কার আমলে অনুষ্ঠিত হয়? তো বৌদ্ধদের তৃতীয় ধর্মীয় সম্মেলন সম্রাট অশোকের আমলে অনুষ্ঠিত হয়। নেক্সট নাম্বার 240, বৌদ্ধদের চতুর্থ ধর্মীয় সম্মেলন কার আমলে অনুষ্ঠিত হয়? তো বৌদ্ধদের চতুর্থ ধর্মীয় সম্মেলন কনিষ্কের আমলে অনুষ্ঠিত হয়। নেক্সট 241 বলছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? তো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বিম্বিসার। নেক্সট 242, হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা মানা হয় বিম্বিসারকে। নেক্সট নাম্বার 243, হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? তো হর্ষঙ্ক বংশের শেষ রাজা ছিলেন নাগদাস। নেক্সট নাম্বার 244, শৈশনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো শৈশনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিশুনাগ। নেক্সট 245, শৈশনাগ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো শৈশনাগ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন শিশুনাগ। নেক্সট 246, শৈশনাগ বংশের শেষ রাজা কে ছিলেন? তো শৈশনাগ বংশের শেষ রাজা ছিলেন মহানন্দিন। নেক্সট নাম্বার 247, নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। নেক্সট নাম্বার 248, নন্দবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো নন্দবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন মহাপদ্মনন্দ। নেক্সট নাম্বার 249, নন্দবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো নন্দবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধননন্দ। নেক্সট নাম্বার 250, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট 251, মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন সম্রাট অশোক। নেক্সট নাম্বার 252, মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? তো মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। নেক্সট 253, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। নেক্সট নাম্বার 254, গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত। নেক্সট 255, গুপ্ত বংশের শেষ রাজা কে ছিলেন? তো গুপ্ত বংশের শেষ রাজা ছিলেন জীবিতগুপ্ত। নেক্সট নাম্বার 256, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট নাম্বার 257, মৌর্য সম্রাট বিন্দুসার কার পুত্র ছিলেন? তো মৌর্য সম্রাট বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। নেক্সট নাম্বার 258, প্রিয়দর্শী নামে পরিচিত মৌর্য সম্রাট কে ছিলেন? তো প্রিয়দর্শী নামে পরিচিত মৌর্য সম্রাট ছিলেন সম্রাট অশোক। নেক্সট নাম্বার 259, মৌর্য বংশের তৃতীয় উল্লেখযোগ্য সম্রাট কে ছিলেন? তো মৌর্য বংশের তৃতীয় উল্লেখযোগ্য সম্রাট হচ্ছেন অশোক প্রিয়দর্শী। নেক্সট নাম্বার 260, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। নেক্সট নাম্বার 261, শ্রীগুপ্তের উত্তরসূরি কে ছিলেন? শ্রীগুপ্তের উত্তরসূরি ছিলেন ঘটোৎকচ। নেক্সট নাম্বার 262,
ভারতের নেপোলিয়ন নামে পরিচিত গুপ্ত সম্রাট কে ছিলেন? তো ভারতের নেপোলিয়ন নামে পরিচিত গুপ্ত সম্রাট ছিলেন সমুদ্রগুপ্ত। নেক্সট, নাম্বার 263, বিক্রমাদিত্য উপাধিপ্রাপ্ত সম্রাট কে ছিলেন? তো বিক্রমাদিত্য উপাধিপ্রাপ্ত সম্রাট ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আচ্ছা, নেক্সট নাম্বার 264, প্রথম কুমারগুপ্ত কোন উপাধি গ্রহণ করেছিলেন? তো প্রথম কুমারগুপ্ত যে উপাধি গ্রহণ করেছিলেন সেটি হচ্ছে মহেন্দ্রাদিত্য। নেক্সট নাম্বার 265, সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের কন্যার নাম কি ছিল? তো সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের কন্যার নাম ছিল প্রভাবতী। নেক্সট নাম্বার 266, গুপ্ত সম্রাটদের মধ্যে কে হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? তো গুপ্ত সম্রাটদের মধ্যে হুন আক্রমণ প্রতিহত করেছিলেন স্কন্দগুপ্ত। নেক্সট নাম্বার 267, স্কন্দগুপ্তের পর কে গুপ্ত সিংহাসনে অধিষ্ঠিত হন? তো স্কন্দগুপ্তের পর গুপ্ত সিংহাসনে অধিষ্ঠিত হন পুরগুপ্ত। নেক্সট নাম্বার 268, ঘটোৎকচ গুপ্ত কোন বংশের রাজা ছিলেন? তো ঘটোৎকচ গুপ্ত ছিলেন গুপ্ত বংশের রাজা। নেক্সট নাম্বার 269, নরসিংহগুপ্ত কার রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? তো নরসিংহগুপ্ত অবভিয়াসলি গুপ্ত বংশের অন্তর্ভুক্ত ছিলেন। নেক্সট 270, বুধগুপ্ত কোন প্রাচীন রাজবংশের শাসক ছিলেন? তো বুধগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শাসক। নেক্সট 271, দ্বিতীয় কুমারাদিত্য কোন বংশের সম্রাট ছিলেন? তো দ্বিতীয় কুমারাদিত্য গুপ্ত বংশের সম্রাট ছিলেন। নেক্সট নাম্বার 272, বিষ্ণুগুপ্ত চন্দ্রাদিত্য কোন রাজবংশের শেষ দিককার সম্রাট ছিলেন? তো বিষ্ণুগুপ্ত চন্দ্রাদিত্য যে রাজবংশের শেষ দিককার সম্রাট ছিলেন সেটা হচ্ছে গুপ্ত রাজবংশের বা গুপ্ত বংশের। নেক্সট নাম্বার 273, কুতুবুদ্দিন আইবেক কবে দিল্লির সুলতান হন? তো কুতুবুদ্দিন আইবেক দিল্লির সুলতান হন 1208 খ্রিস্টাব্দে, তিনি সুলতান উপাধি গ্রহণ করে। নেক্সট নাম্বার 274, কুতুবুদ্দিন আইবেকের পুত্রের নাম কি? তো কুতুবুদ্দিন আইবেকের পুত্রের নাম হচ্ছে আরাম শাহ। নেক্সট নাম্বার 275, দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ। নেক্সট নাম্বার 276, ইলতুৎমিশের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? তো ইলতুৎমিশের মৃত্যুর পর সিংহাসনে বসেন বুকনউদ্দিন ফিরোজ শাহ। নেক্সট নাম্বার 277, দিল্লির প্রথম মহিলা সুলতান কে ছিলেন? তো দিল্লির প্রথম মহিলা সুলতান ছিলেন সুলতানা রাজিয়া। নেক্সট নাম্বার 278, ইলতুৎমিশের কোন পুত্র মাত্র 2 বছর শাসন করেন? তো ইলতুৎমিশের যে পুত্র মাত্র 2 বছর শাসন করেছিলেন তিনি হচ্ছেন মইজুদ্দিন বাহারাম শাহ। তিনি 1240 থেকে 1242 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। নেক্সট নাম্বার 279, আলাউদ্দিন মাহমুদ শাহকে কে পদচ্যুত করেন? তো আলাউদ্দিন মাহমুদ শাহকে গিয়াসুদ্দিন বলবন পদচ্যুত করতে পারেন। আচ্ছা, নেক্সট নাম্বার 280, গিয়াসুদ্দিন বলবনের শাসনকাল কত? তো গিয়াসুদ্দিন বালবনের শাসনকাল হচ্ছে 20 বছর, 1266 থেকে 1286 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট নাম্বার 281, রক্ত ও লৌহ নীতির প্রবর্তক কে ছিলেন? তো রক্ত ও লৌহ নীতির প্রবর্তক ছিলেন গিয়াসুদ্দিন বলবন। নেক্সট নাম্বার 282, বলবনের পর কে দিল্লির সুলতান হন? তো বলবনের পর দিল্লির সুলতান হন কাইকোবাদ। আচ্ছা, তিনি 1287 থেকে 1290 অবধি সিংহাসন পদে ছিলেন। নেক্সট নাম্বার 283, প্রথম হিন্দুস্তানি মুসলিম সুলতান কে ছিলেন? তো প্রথম হিন্দুস্তানি মুসলিম সুলতান ছিলেন জালালউদ্দিন খলজি। আচ্ছা, নেক্সট নাম্বার 284, আলাউদ্দিন খলজির শাসনকাল কত? তো আলাউদ্দিন খলজির শাসনকাল হচ্ছে 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ। নেক্সট নাম্বার 285, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রণয়ন করেন? তো বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রণয়ন করেন আলাউদ্দিন খলজি। নেক্সট নাম্বার 186, মোবারক খলজি কেমন শাসক ছিলেন? তো মোবারক খলজি ছিলেন অপদার্থ ও দুশ্চরিত্র শাসক। নেক্সট নাম্বার 287, মোবারক খলজিকে কে হত্যা করেন? তো মোবারক খলজিকে হত্যা করেন তার অনুচর খসরু শাহ। নেক্সট নাম্বার 288, গিয়াসুদ্দিন তুগলকের প্রকৃত নাম কি ছিল? তো গিয়াসুদ্দিন তুগলকের প্রকৃত নাম ছিল গাজী মালিক। নেক্সট নাম্বার 289, গিয়াসুদ্দিন তুগলকের মৃত্যু কিভাবে হয়? তো গিয়াসুদ্দিন তুগলকের মৃত্যু হয় দুর্ঘটনায় অথবা পুত্র মোহাম্মদ বিন তুগলকের চক্রান্তে।
নেক্সট নাম্বার 290, কোন সুলতান নতুন নতুন ব্যবস্থা প্রবর্তনে আগ্রহী ছিলেন? তো যে সুলতান নতুন নতুন ব্যবস্থা প্রবর্তনে আগ্রহী ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক। নেক্সট নাম্বার 291, ফিরোজ শাহ তুগলক কেমন শাসক ছিলেন? তো ফিরোজ শাহ তুগলক ছিলেন প্রজা কল্যাণকামী এবং কিন্তু তিনি বুদ্ধিহীন ছিলেন। নেক্সট নাম্বার 292, ফিরোজ শাহের পর কে সিংহাসনে বসেন? তো ফিরোজ শাহের পর সিংহাসনে বসেন তুগলক শাহ, যিনি 1388 থেকে 1389 সাল পর্যন্ত রাজ করেছিলেন। নেক্সট নাম্বার 293, ফিরোজ শাহের কোন পুত্র তাকে সিংহাসনচ্যুত করেন? তো ফিরোজ শাহের আবু বকর নামের একজন পুত্র তাকে সিংহাসনচ্যুত করেন। নেক্সট নাম্বার 294, আবু বকরকে কে সিংহাসনচ্যুত করেন? তো আবু বকরকে সিংহাসনচ্যুত করেন অর্থাৎ সিংহাসন থেকে সরিয়ে দেন মোহাম্মদ শাহ। নেক্সট নাম্বার 295, মোহাম্মদ শাহ কেমন শাসক ছিলেন? তো মোহাম্মদ শাহ ছিলেন অপদার্থ ও সুরাসক্ত শাসক। নেক্সট নাম্বার 298, সিকান্দার শাহ কতদিন রাজত্ব করেছিলেন বা করেন? তো সিকান্দার শাহ রাজত্ব করেন মাত্র 4 সপ্তাহ। নেক্সট নাম্বার 297, তৈমুর লং দিল্লি আক্রমণ করেন কবে? তো তৈমুর লং দিল্লি আক্রমণ করেন 1398 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 298, তৈমুর লংয়ের আক্রমণে সুলতান কি করেন? তো তৈমুর লংয়ের আক্রমণে সুলতান নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ দিল্লি ছেড়ে গুজরাট পালিয়ে যান। নেক্সট নাম্বার 299, তুগলক বংশের পতন ঘটে কবে? তো তুগলক বংশের পতন ঘটে 1413 খ্রিস্টাব্দে নাসিরুদ্দিন মোহাম্মদ শাহের মৃত্যুর পর। নেক্সট নাম্বার 300, দৌলত খাঁ কে ছিলেন? তো দৌলত খাঁ তিনি ছিলেন দিল্লির আমিরদের দ্বারা নির্বাচিত একজন ব্যক্তি, যিনি 1413 থেকে 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করে চলেছেন। নেক্সট 301, খিজির খাঁ কে ছিলেন এবং তিনি কিসের জন্য পরিচিত? তো খিজির খাঁ তিনি তৈমুর লং নিযুক্ত লাহোরের শাসনকর্তা ছিলেন ও 1414 সালে দিল্লি দখল করেন। নিজেকে হজরত মোহাম্মদের বংশধরও তিনি দাবি করতেন। তার প্রতিষ্ঠিত বংশ সৈয়দ বংশ নামে পরিচিত। নেক্সট নাম্বার 301, আবার রিপিট হয়েছে 301, মোবারক খান বা মোবারক শাহ কে ছিলেন? তো মোবারক খান বা মোবারক শাহ ছিলেন তিনি খিজির খাঁর পুত্র ও সৈয়দ বংশের শ্রেষ্ঠ সুলতান। 1434 খ্রিস্টাব্দে শাহওয়ার উল সুলতানের চক্রান্তে নিহত হন। নেক্সট নাম্বার 302, মোহাম্মদ শাহ সম্পর্কে কি জানা যায়? তো মোহাম্মদ শাহ সম্পর্কে জানা যায় যে তিনি মোবারক শাহের ভ্রাতুষ্পুত্র ও সৈয়দ বংশের একজন অপদার্থ সুলতান ছিলেন। তার রাজত্বকাল 1434 থেকে 1445 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। নেক্সট নাম্বার 303, আলাউদ্দিন আলম শাহ কারা ছিলেন এবং তিনি কি করেন? অর্থাৎ আলাউদ্দিন আলম শাহ কে ছিলেন এবং তিনি কি করেন? তিনি মোহাম্মদ শাহের পুত্র ও সৈয়দ বংশের সবচেয়ে অযোগ্য সুলতান ছিলেন। তিনি দিল্লি ছেড়ে বাদায়ুনে রাজধানী স্থাপন করেন এবং তার মৃত্যু 1467 খ্রিস্টাব্দে সৈয়দ বংশের পতন ঘটে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে আর কি। নেক্সট নাম্বার 304, বহলুল লোদি সম্পর্কে লেখো। তো বহলুল লোদি ছিলেন লোদি বংশের প্রতিষ্ঠাতা ও আফগান জাতিভুক্ত। তিনি 1451 থেকে 1489 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন, কিন্তু অন্যান্য আফগান সর্দাররা তাকে স্বীকৃতি দেননি। নেক্সট নাম্বার 305, সিকান্দার লোদি কে ছিলেন? তো তিনি লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন, যিনি 1489 থেকে 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। নেক্সট নাম্বার 306, দিল্লির শেষ সুলতান কে ছিলেন এবং তার পতনের কারণ কি? তো দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদি ছিলেন শেষ সুলতান এবং তিনি 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে পরাজিত হয়ে নিহত হন, ফলে মুঘল শাসনের সূচনা হয়। নেক্সট নাম্বার 307, তহকিক ই হিন্দ এবং সফরনামার লেখক কারা? তো তহকিক ই হিন্দ লিখেছেন আল বিরুনি এবং সফরনামা বা রাহেলা লিখেছেন ইবন বতুতা। নেক্সট 309, সুলতানি আমলে ভারতে আগত 2 বিদেশি পর্যটকের নাম লেখো। তো সুলতানি আমলে ভারতে আগত 2জন বিদেশি পর্যটক হচ্ছেন মার্কো পোলো এবং নিকলো কোস্টি, উভয়ই ভেনিস বা ইতালি থেকে এসেছিলেন। নেক্সট 310, সুলতান মামুদের আক্রমণে ভারতের কোন রাজ্যগুলি পদানত হয়? তো শাহী রাজ্য, সিন্ধু, থানেশ্বর, মথুরা, কাথিয়াবার, কালিঞ্জর ও কলিঙ্গ রাজ্য পদানত হয় সুলতান মামুদের আক্রমণে এবং তার সময়কাল ছিল 1000 থেকে 1026 খ্রিস্টাব্দ।
নেক্সট নাম্বার 311, মোহাম্মদ ঘুরি কে ছিলেন? তো মোহাম্মদ ঘুরি তিনি ছিলেন ঘুরি রাজ্যের সুলতান, আফগানিস্তানের হিরাট ও গজনির মধ্যবর্তী এলাকা আর কি। তো যিনি 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত ও 1192 সালে দ্বিতীয় যুদ্ধে বিজয়ী হন। তিনি দিল্লির সুলতানি শাসনের সূচনা করেন। নেক্সট নাম্বার 312, দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবেক, দিল্লির সুলতানি প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট 313, গিয়াসউদ্দিন বলবন কিসের জন্য বিখ্যাত? তো তিনি রক্ত লৌহ নীতির জন্য বিখ্যাত ছিলেন এবং দিল্লির অন্যতম শ্রেষ্ঠ সুলতান হিসেবে পরিচিত ছিলেন। নেক্সট নাম্বার 314, আলাউদ্দিন খলজি কিসের জন্য বিখ্যাত ছিলেন? তো আলাউদ্দিন খলজি তিনি একজন শ্রেষ্ঠ সাম্রাজ্যবাদী ও প্রথম দাক্ষিণাত্য অভিযানকারী সুলতান ছিলেন। তার অর্থনৈতিক সংস্কার ও বাজার দর নিয়ন্ত্রণ ছিল বিশেষ কীর্তি। নেক্সট 315, মালিক কাফুর কে ছিলেন? তো মালিক কাফুর তিনি ছিলেন আলাউদ্দিন খলজির বিখ্যাত সেনাপতি ও দক্ষিণ ভারত আক্রমণের নায়ক। নেক্সট নাম্বার 316, গিয়াসউদ্দিন তুগলক সম্পর্কে লেখো। তো গিয়াসউদ্দিন তুগলক ছিলেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা এবং একজন দক্ষ ও ধর্মীয় গোড়ামিমুক্ত সুলতান। নেক্সট নাম্বার 317, মোহাম্মদ বিন তুগলক কেমন শাসক ছিলেন? তো মোহাম্মদ বিন তুগলক তিনি সুলতানি যুগের বহুমুখী প্রতিভাসম্পন্ন কিন্তু বাস্তব জ্ঞান বর্জিত একজন শ্রেষ্ঠ সুলতান ছিলেন। নেক্সট নাম্বার 318, ফিরোজ শাহ তুগলকের বিশেষ অবদান কী ছিল? তো ফিরোজ শাহ তুগলক তিনি কৃষি অর্থনীতির সংস্কার করেন এবং কর্মসংস্থান কেন্দ্র বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করেন, তবে তিনি ধর্মান্ধ ছিলেন। নেক্সট নাম্বার 319, নাসিরউদ্দিন মাহমুদ সম্পর্কে কি জানা যায়? তো নাসিরউদ্দিন মাহমুদ ছিলেন এক অপদার্থ ও দুর্বল চরিত্রের শাসক এবং তুঘলক বংশের শেষ সুলতান। নেক্সট নাম্বার 320, সৈয়দ বংশের রাজত্বকাল কত ছিল এবং কে ছিলেন প্রতিষ্ঠাতা ও শেষ সম্রাট? তো সৈয়দ বংশের রাজত্বকাল ছিল 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ এবং প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ এবং শেষ সম্রাট আলাউদ্দিন আলম শাহ। নেক্সট নাম্বার 321, লোদি বংশের প্রতিষ্ঠাতা ও শেষ শাসক কে ছিলেন? তো লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলুল লোদি এবং শেষ সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি এবং রাজত্বকাল ছিল 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট নাম্বার 322, মোগল বংশের রাজত্বকাল কত ছিল এবং কে ছিলেন প্রতিষ্ঠাতা ও শেষ সম্রাট? তো মোগল বংশের রাজত্বকাল ছিল 1526 থেকে 1857 পর্যন্ত এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন বাবর ও শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট 323, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল এবং কারা কারা অংশগ্রহণ করে এবং ফলাফল কী হয়েছিল? তো তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘুরি ও চৌহান রাজ পৃথ্বীরাজ চৌহানের মধ্যে যুদ্ধটি হয় এবং এর ফলাফলস্বরূপ মোহাম্মদ ঘুরি পরাজিত হন। নেক্সট 324, তরাইনের দ্বিতীয় যুদ্ধের ফলাফল কী ছিল? তো তরাইনের দ্বিতীয় যুদ্ধের ফলাফল তা 1192 খ্রিস্টাব্দে হয়েছিল। এখানে পৃথ্বীরাজ পরাজিত ও নিহত হন আর মোহাম্মদ ঘুরি জিতে গিয়েছিলেন। তো পূর্ব পাঞ্জাব, আজমির ও দিল্লি তুর্কি অধিকারে চলে যায়, মানে তুর্কিদের অধিকারে চলে যায় আর কি মোহাম্মদ ঘুরির অধীনে এইসব জায়গাগুলো, এবং ভারতের তুর্ক আফগান শাসনের সূচনা হয়। নেক্সট 325, প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে এবং এর ফলাফল কী ছিল? তো প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। এখানে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন, আফগান শক্তির পতন হয় এবং মোগল সাম্রাজ্যের সূচনা ঘটে। নেক্সট 326, খানুয়ার যুদ্ধ কবে হয় এবং এতে কে পরাজিত হন? তো খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে বাবর ও রাজপুত রানা সঙ্গের মধ্যে। রানা সঙ্গ পরাজিত হন এবং রাজপুত শক্তি দুর্বল হয়ে পড়ে এবং আফগান শক্তি পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনা নষ্ট হয়। নেক্সট নাম্বার 327, খানুয়ার যুদ্ধে বাবরের জয়ের ফলে কী প্রভাব পড়ে? তো খানুয়ার যুদ্ধে বাবরের জয়ের ফলে রাজপুত ও আফগান জোট দুর্বল হয়ে পড়ে এবং ভারতে মোগল শক্তির ভিত্তি মজবুত হয়। নেক্সট 328, গোগড়া বা ঘরঘরার যুদ্ধ কবে কারা কারা অংশ নেয়?
তো গোগরা বা ঘরঘরার যুদ্ধ হয়েছিল 1528 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে বাবর ও আফগান শক্তি জোটের মধ্যে যুদ্ধ হয় আর কি। নেক্সট নাম্বার 329, গোগরা যুদ্ধের ফলাফল কী ছিল? তো গোগরা যুদ্ধে আফগান শক্তি জোট পরাজিত হয়। উত্তর ভারতে আফগানদের আধিপত্য সাময়িকভাবে বিলুপ্ত হয়। মোগল সাম্রাজ্যের সীমানা পূর্ব বিহার পর্যন্ত সম্প্রসারিত হয়। নেক্সট 330, সুরজগড় বা কিউলের যুদ্ধ কবে হয় এবং কারা অংশগ্রহণ করে? তো সুরজগড় বা কিউলের যুদ্ধ হয় 1534 খ্রিস্টাব্দে। এখানে অংশগ্রহণকারীরা শের খাঁ ও বাংলার সুলতান মাহমুদ শাহের নেতৃত্বাধীন বিরোধী শক্তি জোট। এর ফলাফলস্বরূপ শের খাঁ বিজয়ী হন এবং শক্তিশালী সামরিক নেতৃত্বের পরিচয় দেন। নেক্সট 331, চৌসার যুদ্ধ কাদের মধ্যে কবে এবং এর ফলাফল কী ছিল? তো চৌসার যুদ্ধ হয়েছিল 1539 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে শের খাঁ ও হুমায়ুনের মধ্যে হয়েছিল এবং এর ফলাফলস্বরূপ শের খাঁ বিহারে আধিপত্য পান। বাংলা, বিহার, জৌনপুর ও কনৌজ তার হস্তগত হয়। মোগলরা পূর্ব ভারত থেকে বিতাড়িত হয়। নেক্সট নাম্বার 332, কনৌজ বা বিলগ্রামের যুদ্ধের ফলাফল কী ছিল? তো কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে শের খাঁ ও হুমায়ুনের মধ্যে। এখানে হুমায়ুন পরাজিত হন, শের খাঁ দিল্লির অধিকার পান। তিনি শেরশাহ উপাধি গ্রহণ করে নিজের নামাঙ্কিত মুদ্রা চালু করেন। নেক্সট 333, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে এবং এর প্রভাব কী ছিল? দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে আকবর ও হিমুর মধ্যে। এখানে হিমু পরাজিত ও নিহত হন। আগ্রা ও দিল্লি আকবরের অধীনে চলে আসে এবং মোগল আফগান সংঘাতের অবসান ঘটে। মোগল সাম্রাজ্যের বিস্তৃতির সূচনাও এই যুদ্ধের মাধ্যমে হয়ে গিয়েছিল। নেক্সট 334, হলদিঘাটের যুদ্ধ কখন এবং কারা অংশগ্রহণ করে? তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে, যেখানে আকবর ও মেবারের রানা প্রতাপ এর মধ্যে যুদ্ধটি হয়। এর ফলাফলস্বরূপ রানা প্রতাপ পরাজিত হন এবং মেবার মোগলদের হস্তগত হয়। নেক্সট নাম্বার 335, পুরন্দরের সন্ধি কবে হয় এবং কারা এতে অংশগ্রহণ করে? তো পুরন্দরের সন্ধি হয়েছিল 1665 খ্রিস্টাব্দে শিবাজি ও মোগল সেনাপতি রাজা জয় সিংহের মধ্যে। এর ফলাফলস্বরূপ শিবাজি নিজামশাহী অঞ্চলের 23টি দুর্গ হারান এবং 80% রাজস্ব হারান। আর শিবাজি বিজাপুর আক্রমণে মোগলদের সাহায্যের প্রতিশ্রুতি দেন আর কি। নেক্সট নাম্বার 336, নাদির শাহ ভারত আক্রমণ করেন কখন? তো 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন। নেক্সট 337, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে এবং তার শাসনকাল কত? তো মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর, 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত যার শাসনকাল ছিল, এবং তিনি প্রথম পানিপথের যুদ্ধে জয়লাভ করে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। নেক্সট 338, হুমায়ুনের শাসনকালে কি ঘটেছিল? তো হুমায়ুনের শাসনকাল ছিল 1530 থেকে 1556 খ্রিস্টাব্দ। শের খাঁর হাতে 1540 সালে পরাজিত হয়ে সাময়িকভাবে গদিচ্যুত হয়েছিলেন তিনি এবং শেরশাহের মৃত্যুর পর মোগল সাম্রাজ্য পুনরুদ্ধার করেন। নেক্সট নাম্বার 339, শেরশাহ কে ছিলেন এবং তার উল্লেখযোগ্য কাজ কি কি? তো শেরশাহর শাসনকাল ছিল 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ। তিনি মধ্যযুগের শ্রেষ্ঠ শাসকদের একজন ছিলেন এবং তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন, ডাক বিভাগের প্রবর্তন করেন, সরাইখানা ও বৃক্ষরোপণ ইত্যাদি কাজকর্মগুলি করেছিলেন। নেক্সট 340, আকবরের শাসনকাল কত এবং তিনি কেন শ্রেষ্ঠ মোগল সম্রাট হিসেবে বিবেচিত হন? তো আকবরের শাসনকাল হচ্ছে 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ। মোগল সাম্রাজ্য স্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন এবং সাম্রাজ্যের বিস্তার ও প্রশাসনিক সংস্কারে সাফল্য আনেন। নেক্সট 341, জাহাঙ্গীরের প্রশাসনিক অবদান কী ছিল? তো জাহাঙ্গীরের সময়কাল ছিল 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ। রাজ্য বিস্তার না করলেও প্রশাসন ও বিচার ব্যবস্থায় কিছুটা কৃতিত্ব অর্জন করেছিলেন জাহাঙ্গীর। নেক্সট 342, শাহজাহানের শাসনকালে কি কি উন্নতি হয়? তো শাহজাহানের শাসনকাল ছিল 1627 থেকে 1658 খ্রিস্টাব্দ। তখন কৃষি, ব্যবসা বাণিজ্য, সাহিত্য ও স্থাপত্যের উন্নতি এবং মোগল সাম্রাজ্যের স্বর্ণযুগ, একই সঙ্গে অবক্ষয়ের সূচনাও দেখা যায়। নেক্সট নাম্বার 343,
ঔরঙ্গজেবের শাসনকালে মোগল সাম্রাজ্যের কী অবস্থা ছিল? তো ঔরঙ্গজেবের শাসনকাল ছিল 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ। এই সময় সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে, তবে একই সময় পতনেরও সূচনা হয়। নেক্সট 344, প্রথম শিখ গুরু কে ছিলেন? তো প্রথম শিখ গুরু গুরু নানক ছিলেন প্রথম শিখ গুরু। নেক্সট 345, গুরু নানকের জীবনকাল কত? তো গুরু নানকের জীবনকাল হচ্ছে 1469 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট 346, দ্বিতীয় শিখ গুরু কে ছিলেন? তো দ্বিতীয় শিখ গুরু ছিলেন গুরু অঙ্গদ। নেক্সট নাম্বার 347, গুরু অঙ্গদের গুরুপদ লাভের সময়কাল কত? তো গুরু অঙ্গদের গুরুপদ লাভের সময়কাল হচ্ছে 1538 থেকে 1552 খ্রিস্টাব্দ। নেক্সট 348, তৃতীয় শিখ গুরু কে ছিলেন? তো তৃতীয় শিখ গুরু ছিলেন গুরু অমরদাস। নেক্সট নাম্বার 349, গুরু অমরদাস কত খ্রিস্টাব্দে গুরু হন? তো গুরু অমরদাস গুরু হন 1552 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 350, গুরু অমরদাস কত খ্রিস্টাব্দ পর্যন্ত গুরু ছিলেন? তো গুরু অমরদাস 1574 খ্রিস্টাব্দ পর্যন্ত গুরু ছিলেন। নেক্সট নাম্বার 351, চতুর্থ শিখ গুরু কে ছিলেন? তো চতুর্থ শিখ গুরু ছিলেন গুরু রামদাস। নেক্সট নাম্বার 352, গুরু রামদাস কত বছর গুরু ছিলেন? তো গুরু রামদাস 1574 থেকে 1581 খ্রিস্টাব্দ পর্যন্ত গুরু ছিলেন, মোট 7 বছর। নেক্সট নাম্বার 353, পঞ্চম শিখ গুরু কে ছিলেন? তো পঞ্চম শিখ গুরু ছিলেন গুরু অর্জুন মল। নেক্সট নাম্বার 354, গুরু অর্জুন মল কত খ্রিস্টাব্দে গুরু হন? তো গুরু অর্জুন মল গুরু হন 1581 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 355, গুরু অর্জুন মল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? তো গুরু অর্জুন মল মৃত্যুবরণ করেন 1606 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 356, ষষ্ঠ শিখ গুরু কে ছিলেন? তো ষষ্ঠ শিখ গুরু ছিলেন গুরু হরগোবিন্দ। নেক্সট নাম্বার 357, গুরু হরগোবিন্দের গুরুপদ কাল কত? তো গুরু হরগোবিন্দের গুরুপদ কাল 1606 থেকে 1645 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট নাম্বার 358, সপ্তম শিখ গুরু কে ছিলেন? তো সপ্তম শিখ গুরু ছিলেন গুরু হর রায়। নেক্সট নাম্বার 359, গুরু হর রায় কত খ্রিস্টাব্দে গুরু হন? তো গুরু হর রায় বা হর রায় 1645 খ্রিস্টাব্দে গুরু হন। নেক্সট নাম্বার 360, অষ্টম শিখ গুরু কে ছিলেন? তো অষ্টম শিখ গুরু ছিলেন গুরু হরকিষণ। নেক্সট নাম্বার 361, গুরু হরকিষণের গুরুপদ লাভের সময়কাল কত? তো গুরু হরকিষণের গুরুপদ লাভের সময়কাল হচ্ছে 1661 থেকে 1664 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট নাম্বার 362, নবম শিখ গুরু কে ছিলেন? তো নবম শিখ গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর। নেক্সট নাম্বার 363, গুরু তেগ বাহাদুর কবে থেকে গুরু ছিলেন? তো গুরু তেগ বাহাদুর 1664 খ্রিস্টাব্দ থেকে গুরু ছিলেন। নেক্সট নাম্বার 364, গুরু তেগ বাহাদুর কবে শহীদ হন? তো গুরু তেগ বাহাদুর শহীদ হন 1675 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 365, দশম ও সর্বশেষ শিখ গুরু কে ছিলেন? তো দশম ও সর্বশেষ শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। নেক্সট নাম্বার 366, গুরু গোবিন্দ সিং কত খ্রিস্টাব্দে গুরু হন? তো গুরু গোবিন্দ সিং 1675 খ্রিস্টাব্দে গুরু হন। নেক্সট নাম্বার 367, গুরু গোবিন্দ সিংয়ের মৃত্যু কবে হয়? তো গুরু গোবিন্দ সিংয়ের মৃত্যু হয় 1708 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 368, গুরু গোবিন্দ সিংয়ের পর শিখদের নেতা কে হন? তো গুরু গোবিন্দ সিংয়ের পর শিখদের নেতা হন বান্দা বাহাদুর। নেক্সট নাম্বার 369, শিখ নেতা বান্দার কার্যকাল কত? তো শিখ নেতা বান্দার কার্যকাল ছিল 1708 থেকে 1716 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট নাম্বার 370, ভক্তি আন্দোলনের একজন প্রাথমিক নেতা কে ছিলেন? তো ভক্তি আন্দোলনের একজন প্রাথমিক নেতা ছিলেন রামানন্দ। নেক্সট নাম্বার 371, গুরু নানক কোন ধর্মীয় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? তো গুরু নানক ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট নাম্বার 372, শ্রী চৈতন্যদেব কোন ধর্মীয় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? তো শ্রী চৈতন্যদেব ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট নাম্বার 373, কবির কোন ধর্মীয় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? তো কবির ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট নাম্বার 374, বল্লভাচার্য কিসের প্রচারক ছিলেন? তো বল্লভাচার্য ছিলেন ভক্তিবাদের প্রচারক। নেক্সট নাম্বার 375, সুরদাস কোন ধর্মীয় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? তো সুরদাস ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট নাম্বার 376,
মীরাবাই কিসের জন্য বিখ্যাত ছিলেন? তো মীরাবাই ভগবান কৃষ্ণের ভক্তি ও ভক্তি কবিতার জন্য বিখ্যাত ছিলেন। নেক্সট 377, দাদু কোন আন্দোলনের সাধক ছিলেন? তো দাদু ছিলেন ভক্তি আন্দোলনের সাধক। নেক্সট নাম্বার 378, সুফিবাদের একজন প্রখ্যাত সাধক কে ছিলেন? তো সুফিবাদের একজন প্রখ্যাত সাধক ছিলেন মঈনুদ্দিন চিশতি। নেক্সট নাম্বার 379, নিজামুদ্দিন আউলিয়া কোন ধর্মীয় আন্দোলনের অন্তর্গত ছিলেন? তো নিজামুদ্দিন আউলিয়া ছিলেন সুফিবাদ আন্দোলনের অন্তর্গত। নেক্সট নাম্বার 380, কুতুবুদ্দিন কাকি কোন সম্প্রদায়ের ছিলেন? তো কুতুবুদ্দিন কাকি ছিলেন সুফি সম্প্রদায়ের। নেক্সট নাম্বার 381, শিহাবুদ্দিন সুরাবর্দি কে ছিলেন? তো শিহাবুদ্দিন সুরাবর্দি ছিলেন একজন সুফি সাধক। নেক্সট নাম্বার 382, হামিদ উদ্দিন নাগরি কিসের জন্য পরিচিত? তো হামিদ উদ্দিন নাগরি ছিলেন সুফি সাধক হিসেবে পরিচিত। নেক্সট নাম্বার 383, বাবরনামা কে রচনা করেছিলেন? তো বাবরনামা রচনা করেছিলেন জাহির উদ্দিন মোহাম্মদ বাবর। নেক্সট নাম্বার 384, হুমায়ুননামা কে লিখেছিলেন? তো হুমায়ুননামা লিখেছিলেন গুলবদন বেগম। নেক্সট নাম্বার 385, শের শাহের প্রকৃত নাম কি ছিল? তো শের শাহের প্রকৃত নাম ছিল ফরিদ খাঁ। নেক্সট নাম্বার 386, আকবরনামা কে লিখেছিলেন? তো আকবরনামা লিখেছিলেন আবুল ফজল। নেক্সট নাম্বার 387, আইনি আকবরী গ্রন্থের লেখক কে? তো আইনি আকবরী গ্রন্থের লেখক হচ্ছেন আবুল ফজল। নেক্সট নাম্বার 388, তুজুকি জাহাঙ্গীর কে রচনা করেছিলেন? তো তুজুকি জাহাঙ্গীর রচনা করেছিলেন সম্রাট জাহাঙ্গীর। নেক্সট নাম্বার 389, শাহজাহান নামা গ্রন্থের লেখক কে? তো শাহজাহান নামা গ্রন্থের লেখক হচ্ছেন ইনায়েত খাঁ। নেক্সট নাম্বার 390, রামচরিত মানস কে রচনা করেন? তো রামচরিত মানস রচনা করেন গোস্বামী তুলসী দাস। নেক্সট নাম্বার 391, পদ্মাবত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? তো পদ্মাবত গ্রন্থের রচয়িতা ছিলেন মোহাম্মদ জায়সি। নেক্সট নাম্বার 392, মোগল যুগে ইউরোপীয় বণিকদের প্রথম বাণিজ্য কুঠি কোথায় স্থাপন হয়? তো মোগল যুগে ইউরোপীয় বণিকদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন হয় সুরাটে। নেক্সট নাম্বার 393, ইংরেজরা মোগল ভারতে প্রথম বাণিজ্য কুঠি কোথায় স্থাপন করে? তো ইংরেজরা মোগল ভারতে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে সুরাটে। নেক্সট নাম্বার 394, মোগল যুগে ভারতের প্রধান বন্দর কোনটি ছিল? তো মোগল যুগে ভারতের প্রধান বন্দর ছিল সুরাট। নেক্সট নাম্বার 395, মোগল যুগে ভারতের প্রধান শিল্প কোনটি ছিল? তো মোগল যুগে ভারতের প্রধান শিল্প ছিল বস্ত্রশিল্প। নেক্সট নাম্বার 396, মোগল যুগে ভারতের প্রধান রপ্তানি পণ্য কী ছিল? তো মোগল যুগে ভারতের প্রধান রপ্তানি পণ্যগুলি ছিল সুতি ও মসলিন বস্ত্র, রেশম কাপড়, কাঁচা রেশম, চাল, গম, চিনি, মশলা, ওষুধ, নীল, আফিং, দামি পাথর, চন্দন কাঠ, সুগন্ধি দ্রব্য এগুলি। নেক্সট নাম্বার 397, মোগল যুগে ভারতের প্রধান আমদানি পণ্য কী ছিল? তো মোগল যুগে ভারতে প্রধান আমদানি বা ভারতে যেগুলো আসতো বিদেশ থেকে সেই পণ্যগুলি কী ছিল? তো সেগুলি ছিল পশম, খেজুর, শুকানো ফল, তারপর হচ্ছে গোলাপ জল, কফি, চা, চিনি, সোনা, রেশম কাপড়, মশলা, কাগজ, তামা, লোহা, সীসা, চীনামাটির বাসন, ঘোড়া, মণিমুক্তা, দামি বস্ত্র ও সুগন্ধি তেল। তো এই ছিল 397টি প্রশ্নের খুব লং একটি সিরিজ বা খুব লং একটি ভিডিও হয়ে গেল আজকে। এটা ম্যারাথন ক্লাস হিসেবেও ধরতে পারো তোমরা ইতিহাসের জন্যে। পরবর্তী যা পরীক্ষা আছে ডাব্লিউপি কনস্টেবল থেকে শুরু করে কেপিএসআই বলো বা কেপি কনস্টেবল, এসএসসির পরীক্ষাগুলো সব কিছুর জন্য কিন্তু খুব সিলেক্টেড বাছাই করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং শেয়ার করবে বেশি বেশি করে, এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবে। ধন্যবাদ।